হৈমন্তিকা পর্ব 15 লিখেছেন ঈশানুর তাসমিয়া মীরা। গোধূলির আগমন ঘটেছে পৃথিবীতে। পূর্ব দিকে নীলরঙা আকাশটা কি দারুণ হলদে কমলা হয়ে উঠেছে। মাত্র রান্নাঘর থেকে নিজের রুমে এসেছে হৈমন্তী। সন্ধ্যার নাস্তা হিসেবে আজ চানা বুট, পেঁয়াজ আর আলুর চপ রেঁধেছে সে। গরমে ঘরমাক্ত পুরো মুখশ্রী, মুখ না ধুলে এবার হচ্ছেই না। চটজলদি হাত মুখ দিয়ে বিছানায় বসতে না বসতে হেমন্ত চলে এলো বাহির থেকে। ব্যস্ত হয়ে ব্যগ্র গলায় বলল, আব্বু তো নতুন বাসা খুঁজতে উঠে পড়ে লেগেছে। আপু, এবার কি হবে? হৈমন্তী ক্লান্ত নিঃশ্বাস ফেলে। কি আর হবে, অন্য বাসায় উঠবো। তাহলে তুষার ভাইয়া? হেমন্তের কণ্ঠ উত্তেজনায় ভরপুর, কপালে দুশ্চিন্তার বলিরেখা। হৈমন্তী ভুরু কুঁচকে তাকালো, জিজ্ঞেস করলো, মানে তুমি তুষার ভাইয়াকে ভালোবাসো না? হৈমন্তের আঁখি জোড়া বড় হয়ে এলো, চোখ রাঙিয়ে তাকালো সে। রোষপূর্ণ গলায় ধমক দিয়ে উঠল, মুখ সামলে হেমন্ত, মাত্র 9-এ পড়িস তুই। নিজের চেয়ে বড় ছেলেদের সঙ্গে মেলামেশা করে মাথা বিগড়ে গেছে পুরোপুরি। বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস নাকি? আদব কায়দার অভাব হয়েছে তোর? হেমন্ত চুপসে গেল, কি যেন বলতে গিয়েও আবার থেমে গেল সে। মুখ কালো করে চলে গেল অন্যদিকে। আফতাব সাহেবের সঙ্গে তুষারের দেখা হয় না প্রায় 2 দিন। আজ শুক্রবার, জুম্মার নামাজ পড়ে ড্রয়িং রুমে সোফায় বসে টেলিভিশন দেখছে তুষার। মুখভঙ্গি অস্বাভাবিক শান্ত, শীতল, নির্বিকার। টেলিভিশনের চ্যানেল পাল্টাতে উঁচু গলায় ডেকে উঠল সে, মা, ঠান্ডা পানি দাও। ওপাশ থেকে উত্তর এলো, অপেক্ষা কর, আনছি। ততক্ষণে আফতাব সাহেব এসে পড়েছেন বাসায়। ড্রয়িং রুমে টেবিলের উপর মাথার টুপি খুলে সোফায় বসতে বসতে বললেন, আজ সূর্য কোথায় উঠেছে তুষার? সকাল সকাল বাহিরে না গিয়ে বাসায় বসে আছো যে? আফতাব সাহেবের মন মেজাজ আনন্দে স্বতঃস্ফূর্ত, কণ্ঠে রসিকতা বিদ্যমান। হবেই না কেন, পথের কাঁটা আস্তে আস্তে সরে যাচ্ছে যে। তুষার জবাব দিল না। চ্যানেল পাল্টানোতে সম্পূর্ণ মনোযোগ তার। আফতাব সাহেব আবার বললেন, বেকার না ঘুরে এবার একটু ব্যবসাতেও তো হাত লাগাতে পারো তুষার। ম্যানেজারকে বলে দেবো আমি, টুকিটাকি কাজ করবে। এরপর মাস্টার শেষ হতে ভালো দেখে একটা মেয়ে বিয়ে করিয়ে দেবো তোমার। আফতাব সাহেব যত আগ্রহ নিয়ে কথাটা বললেন ততই আগ্রহীন তুষার। সে আগের নাই নিশ্চুপ। আফতাব সাহেব এবারে বিরক্ত হলেন। বিরক্তি সুরে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তুষার? কথা বলছো না কেন? তুষার আরো শীতল দৃষ্টি মেলে ধরল। কিনা আজে প্রশ্ন ছিল, হৈমন্তীর পরিবারকে ফ্ল্যাট ছেড়ে যেতে বলেছ কেন বাবা? আফতাব সাহেবের মুখের রং পাল্টে গেল নিমিষেই, মলিন হয়ে এলো তা। থমথমে গলায় বললেন, কোনো থার্ড ক্লাস পরিবার আমার ফ্ল্যাটে থাকার অধিকার রাখে না। ওদের মাঝে কি থার্ড ক্লাস দেখেছো তুমি? শুধু একটা কারণ দেখাও। দেখার আর কি বাকি আছে? ওই মেয়ে যেভাবে তোমার ব্রেন ওয়াশ করেছে, আমি কিছু বললে সেটা বিশ্বাস করবে তুমি? অবশ্যই না, কারণ তুমি ভুল বুঝছো এবং করছো। উনি আমার ব্রেন ওয়াশ করেননি বাবা, বরং আমি ওনাকে বিরক্ত করছি। আফতাব সাহেব বিস্মিত স্বরে বললেন, এসব বলতে লজ্জা করছে না তোমার তুষার? একদমই না। বিয়ে করলে আমি হৈমন্তিকাকেই করব বাবা, সেটা তুমি চাও বা না চাও। খবরদার তুষার, আমার সন্তান হয়ে আমার মতামতের বিরুদ্ধে কিছুই করতে পারবে না তুমি, ক্ষিপ্ত স্বরে বললেন তিনি। তুষার তাচ্ছিল্যের সঙ্গে হাসলো। তোমার ছেলে? সিরিয়াসলি? হঠাৎ করে এত অধিকার দেখাচ্ছ কেন তুমি? আমি যখন নিঃস্ব ছিলাম তখন কোথায় ছিল তোমার এই অধিকার বোধ? সবার বাবা যখন তাদের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেত তখন কোথায় ছিলে তুমি? যে বয়সে বাবার সঙ্গে অন্যরা খেলাধুলা করতো সে বয়সে আমি কেন ব্যতিক্রম ছিলাম? তুমি কখনোই আমার ভালো চাওনি বাবা। আমার বন্ধু বান্ধব, জামা কাপড়, স্কুল কলেজ সব তোমার কথা অনুযায়ী হবে না। হৈমন্তিকাকে আমি ছাড়বো না বাবা, কখনো না। আফতাব সাহেব চেঁচিয়ে উঠলেন, আমি ওই মেয়েকে কখনোই নিজের ছেলের বউ হিসেবে মানবো না তুষার। তুমি কেন বারবার ভুলে যাচ্ছ? মেয়েটা তোমার থেকে বয়সে 3 বছরের বড়। তুষার চলে যাচ্ছিল, এহেন কথায় সিঁড়ির কাছে এসে থামলো। নির্লিপ্তভাবে জবাব দিল, ভুলিনি বাবা, আর এটাও ভুলিনি আমি ওনাকে ভালোবাসি। হেনা মুরগির মাংস রাঁধছিলেন। আফতাব সাহেবকে চেঁচাতে দেখে দ্রুত চুলা বন্ধ করে দিলেন। তুষারের জন্য পানি নিয়ে ড্রয়িং রুমে ছুটলেন। ততক্ষণে তুষার চলে গেছে। আফতাব সাহেব প্রচন্ড রেগে চল শক্ত করে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে তুষারকে না দেখে হেনা আফতাব সাহেবকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তুষারের আব্বু? আপনার চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? আর তুষার কোথায়? তীব্র ঝঙ্কার তুলে তিনি ধমক দিয়ে উঠলেন, তুষারের নাম মুখেও নিবা না তুমি। তোমার কারণে ছেলেটা এত বিগড়ে গেছে। রাকিব আহসান, রংপুর শহরে আশরাফ সাহেবের একমাত্র চেনা পরিচিত লোক, প্রাণপ্রিয় বন্ধু। তারই ছেলে নওয়াজ আহসান। রংপুরে এই ফ্ল্যাটটাও নওয়াজই খুঁজে দিয়েছিল আশরাফ সাহেবকে। তিনি যেহেতু রংপুর শহর এতটা চেনেন না, সেহেতু আবারও নওয়াজকে ডেকে আনেন বাসায়, নতুন বাসা খুঁজতে সাহায্য করার জন্য। তখন সকাল 9টার কাছাকাছি। অনেকদিন ভার্সিটি না যাওয়ায় আজ পারু তো বেশ তাড়া দিচ্ছে হৈমন্তীকে। তৈরি হতেও খানিক দেরি হয়ে গেছে তার। দ্রুত তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতে নওয়াজের চোখে পড়ে গেল সে। মুখ করে হেসে সে জিজ্ঞাসা করলো, কেমন আছো হৈমন্তী? হৈমন্তী অল্প হাসলো, নম্র আওয়াজে উত্তর দিল, ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। ভার্সিটি যাচ্ছ নিশ্চয়ই? আমিও এখন বের হব, চলো তোমাকে পৌঁছে দিই। হৈমন্তী দ্বিরুক্ত করতে চাইল, তার আগে আগে আশরাফ সাহেব সায় দিয়ে উঠলেন, ভালো বলেছে নওয়াজ। হৈমন্তী দ্রুত যা, একটু পরেই 10টা বাজবে, দেরি হচ্ছে না তোর? হৈমন্তী হাসপাস করতে লাগলো, অস্বস্তিতে মুখ পাংশুটে হয়ে গেছে তার। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।